যে মেয়েটি এক গ্লাস জল গড়িয়ে খেত না, সেই মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সব কাজ নিজে হাতে করছে, শুধুমাত্র তাদের কাছে ভালো থাকার জন্য, দুটো ভালো কথা শোনার জন্য। তবে এটা বলা ভুল, শ্বশুরবাড়িতে সব মেয়েরা কষ্ট পায়। দুই একটা বাড়ি আজও এখনও আছে যে বাড়িতে বৌমাকে মেয়ের মতো দেখে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। ঘড়ির টাইম এখন বলছে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি অনেক আগে, তবে শুয়েছিলাম, এখন পুরোপুরিভাবেই উঠে গেলাম। গতকাল রাতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। সকালে ওয়েদারটা দেখছি মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হলেও হতে পারে। এখন তো বর্ষাকাল, কখনো বৃষ্টি হবে, কখনো রৌদ্র দেবে, এইভাবেই দিনটা চলবে। সকালের আশেপাশে কাজকর্ম বলতে রাতের বেলায় এঁঠো বাসন রাতের বেলায় পরিষ্কার করে রাখি। আর এটা আজকে করছি বলে তা না, এটা অনেক দিন থেকেই আমি করি। আগে যখন টিউশনি পড়াতাম, সকালে পড়তে আসতো, সেই জন্য যতটা সম্ভব হতো রাতের বেলা সব কাজকর্ম কিছুটা হলেও গুছিয়ে রাখতাম, সকালবেলা কাজটা কম থাকতো। আর এখন শোনা হওয়ার পরে খুব একটা কাজ আমি করি না, কারণ আমার ছোট্ট সংসার, আর এই সংসারটা সাজিয়েছি আমি নিজের হাতে। সব মেয়েরাই চায় তাদের একটা নিজের সংসার হোক, যে সংসারটা নিজের মনের মতো করে গুছিয়ে নিতে পারবে। দিন শেষে একথা কারো কাছে শুনতে হবে না যে তোমার বাপের বাড়ি থেকে কী শিখিয়েছে, তোমার বাবা মা তোমাকে কী শিখিয়েছে। আমাদের দেশে এরকম অনেক মেয়েই আছে দুঃখ কষ্ট নির্যাতিত হয়ে সংসার করছে। বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন একটা মেয়ে আসে, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে। কারোর কপালে শ্বশুর শাশুড়ি ভালো হয় তো স্বামী খারাপ হয়, আর স্বামী ভালো হয় তো শ্বশুর শাশুড়ি খারাপ হয়। দুটোর থেকে একটা তো খারাপ হবেই। তবে স্বামী ভালো থাকলে সেই মেয়েটির আর কিছুই দরকার হয় না। খুব কম জায়গায় আছে শ্বশুর শাশুড়ি স্বামী ভালো বাবা, সুন্দর একটা ফ্যামিলি বাবা, এটা একটা ভাগ্যের ব্যাপার। এটা সব মেয়ের কপালে জোটে না, আর যাদের কপালে জোটে তারা হয়তো কেউ কেউ মূল্য দিতে পারে না। আসল কথা, শাশুড়িকে মায়ের জায়গায় বসাতে সব মেয়েরা যেমন পারে না, ঠিক তেমন শাশুড়িরাও বৌমাকে মেয়ের জায়গায় বসাতে পারে না। তবে সবাই সমান বলছি না, কিছু কিছু বাড়ি আছে বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে। আবার কিছু কিছু জায়গায় এটাও দেখেছি শ্বশুর শাশুড়ি ভালো, তবে ছেলের বউ তাদেরকে ভালো চোখে দেখছে না। সব জায়গায় সব রকমভাবে চলছে। আমি যখন বিছানা থেকে উঠি তখন সোনা ঘুমিয়েছিল, তবে বিছানায় কাজকর্ম করছি, এখনও খাট থেকে নিচে নামিনি। আর বিছানা গুছাতে গুছাতে একটা শব্দ হচ্ছে, সেই শব্দেই সোনার ঘুম ভেঙে গেছে। এই যে ওর জামাটা পাল্টে দিচ্ছি, রাত্রেবেলা একটা জামা পরা সেটা খুলে দিলাম, আর ওর মাথার কাছে কিছু দরকারি জিনিস রেখে দিলাম, যেগুলো হাত বাড়ালেই পাওয়া যায়, যেমন ওর বিছানায় পাতা কাপড়, পাউডার, দুধের কুটো, এই সবগুলো। এই যে শুয়ে দিলাম, দিয়ে মশারি টানিয়ে দিলাম। মশারির ভেতরে আছে, তবুও ওরা হাতে পায়ে মশা কামড়ানো দাগ পাওয়া যায়। এত মশা কোত্থেকে আসে বুঝতে পারি না। গরমকালে মশা হয় জানি, তবে এখন বৃষ্টির সময়ও মশা হচ্ছে। আর সব সময় গুড নাইট জ্বালানোটা উচিত না, আর আমি জ্বালাই না। ওই রাত্রেবেলা করে 1 ঘন্টা করে জ্বালাই, তারপরে বন্ধ করে রেখে দিই। ওকে শুয়ে দিলাম, দেখছি বেশ ভালোই একা একা খেলা করছে। এই ফাঁকে আমি স্নান করে এলাম। সময় খুব একটা পাই না, যখন যেটুকু সময় পাই সেটুকুনি কাজে লাগাই। আবার কখন কান্না করবে তার ঠিক নেই। সোনার বাবি আসার পরে রান্না করতে গেলে খেতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আজকে ভাবছি আগেই রান্না করব, আর সোনাকে স্নান করাবো ওর ভাবি ঘরে আসলে। আমি তো একা পারবো না। এই যে এই আলুগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে, এই পেঁপেটাও বাড়ি থেকে নিয়ে এসেছি। বাড়িতে অনেক বড় পেঁপে গাছ হয়েছে, আর তাতে পেঁপে ভরে ভরে আছে। আমাদের বাড়ির সবজি তেমন একটা বিক্রি করে না, তেমন বলতে বিক্রিই করে না, ওই বাড়ির আশেপাশে দেয়, আর বাড়িতে পচে গলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে তবুও বিক্রি করে। আসল কথা, বাবা বাবার কাজ নিয়ে ব্যস্ত, আর ভাই ভাইয়ের কাজ নিয়ে। আর বাড়িতে থাকে মা, ভাইয়ের বউ আর ঠাকুরমা। এরা তো সবজি নিয়ে বাজারে যেতে পারবে না, আর আমাদের ওদিকে সবজি নিয়ে বাজারে গিয়ে পাইকারি দিয়ে আসতে হয়। আগে বাড়িতে এসে সবজি নিয়ে যেত, তবে এখন আর কেউ বাড়িতে এসে সবজি নিয়ে যায় না। মোট কথা হচ্ছে আমাদের বাড়িতে তেমন কেউ নেই বাজারে নিয়ে সবজি বিক্রি করবে। মৌরুল্লা মাছে লবণ হলুদ মেখে রেখে দিলাম, আর আলু ঝুরি ঝুরি করে কেটেছি, যতটা পারি আমি খুব ঝুরি ঝুরি করে কাটতে পারি না, একটু মোটা হয়ে যায়। তবে আমার এই আলু ভাজাটাই খেতে ভালো লাগে, বেশি ঝুরি ঝুরি ভাজা খেতে একদম ভালো লাগে না। আলু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি 3-4 বার করে, দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলাম, কারণ মাছ ভাজা করব, তারপর ওই তেলে ভাজা করব আলু। আর এই মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে তেল ছিটকে গেছে,
আর মাছ একটু বেশ ভালোভাবেই ভাজা করেছি, একটু কড়া কড়া। মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। এদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় এই মাছ পাওয়া যাচ্ছে। এই মাছ খাওয়া অবশ্য ভালো শরীরের পক্ষে। কালকের ডিউটি থেকে বাড়ি আসার সময় এই মাছ কিনে এনেছে। ঝমঝম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে একটা দাদু বিক্রি করছে এই মাছ। মাছ ভাজা তেলে দিলাম লঙ্কা তেলে দিলে এমনিতেও তেল ছিটকায়, তবে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, শুধু লঙ্কা দিয়েই রান্না করছি। আর দিলাম 5 ফোঁটা। তারপর লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম জল একটু হালকা গরম দিয়েছি, যাতে পেঁপে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিলাম। আর এই সাইডে দিলাম আলু ভাজা। আজকের আলু ভাজাটা একটু অন্যরকমভাবে করছি। অনুষ্ঠান বাড়িতে যেমন তেলে দেওয়ার আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দেয়, ঠিক তেমনভাবে মেখে রেখে দিয়েছিলাম আজকে। তবে আমার কড়াইতে একটু তেল দেওয়া কম হয়ে গেছে। এই যে এভাবেই ভেজেছি। আর আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। এর সঙ্গে যদি ডাল হয় বা মৌরলা মাছ ভাজা হয়, ভাজা রেখে দিয়েছি, তবে ডাল। আর এদিকে দেখছি তরকারি ফুটে গেছে, আলু পেঁপে সবটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরে বাটা দিলে আরও খেতে ভালো লাগতো। বাটা মশলার স্বাদ বরাবরই ভালো হয়। ওই 5 মিনিট মতো ফুটিয়েছি, তারপর নামিয়ে নিলাম। এদিকে দেখছি আমার রান্না হতে না হতে চন্দন বাড়িতে চলে এসছে। ও আসার পরে সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়ি দিয়ে আমরা খেতে চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে মৌরলা মাছ ভাজা, তার সঙ্গে আছে আলু ভাজা, আর তার সঙ্গে আছে আলু পেঁপের হালকা পাতলা ঝোল। তো চলুন আজকের ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতেই শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।